আমরা তোমাদের পাশে আছি। ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনের লক্ষ লক্ষ মানুষের এই গর্জন যেন ইসরায়েলের আকাশেও গিয়ে ধাক্কা মারল। অবরুদ্ধ গাজার মানুষ যখন গণহত্যা আর অনাহারের শিকার, তখন তাদের সমর্থনে রাস্তায় নেমে এলো ইয়েমেনের জনতা। গাজার সাথে গণহত্যা ও অনাহার মোকাবেলায় এই স্লোগান শুধু একটি বার্তা নয়, বরং আরব বিশ্বের নীরবতার মুখে এক জ্বলন্ত প্রতিবাদ। ১৬ই মে ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে দেশের আনাচে কানাচে লক্ষ লক্ষ মানুষ মিছিলে সামিল হয়। তাদের একটাই দাবি, গাজার মানুষের প্রতি সংহতি জানানো এবং ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের প্রতি নিজেদের অটল সমর্থন ব্যক্ত করা। সানার আল সাবিন স্কয়ার যেন সেদিন জনসমুদ্রে পরিণত হয়েছিল। এই বিশাল সমাবেশ নাখবার বার্ষিকীতে ফিলিস্তিনিদের কাছে এক ঐক্যের বার্তা পৌঁছে দেয়। তারা ঘোষণা করে, তোমাদের ধৈর্যের মাধ্যমে তোমরা নাখবার পুনরাবৃত্তি রোধ করো। এই কথাগুলো যেন শুধু সান্ত্বনা নয়, বরং এক নতুন আশার সঞ্চার করে। বিক্ষোভকারীরা আরো যোগ করে, আমরা তোমাদের সাথে এবং তোমাদের পাশে আছি। নাখবার পুনরাবৃত্তি হবে না। অত্যাচারী সত্তার পতনের মাধ্যমে ঈশ্বরের অনিবার্য প্রতিশ্রুতি পূর্ণ হবে। তাদের কণ্ঠে ছিল দৃঢ় বিশ্বাস আর ইসরায়েলের প্রতি ঘৃণা। সানায় অনুষ্ঠিত এই জনসমুদ্র ফিলিস্তিনিদের অদম্য মনোবলের প্রশংসা করে। তারা বলে, গাজার মানুষের স্থিতিশীলতা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে এক বিশাল প্রাচীর হয়ে দাঁড়িয়েছে এবং এই অঞ্চলকে আরও বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করছে। এমনকি ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের পাঠানো প্রশংসা বার্তায়ও ইয়েমেনি জনতা গর্ববোধ করেছে। এই অভূতপূর্ব বিক্ষোভের ডাক দিয়েছিল আনসার আল্লাহ নেতা সাইয়েদ আব্দুল মালিক আল হুথি। তার সাপ্তাহিক ভাষণে তিনি গাজার সমর্থনে ইয়েমেন জুড়ে লক্ষ লক্ষ মানুষের মিছিলের আহ্বান জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, গাজার সমর্থনে ইয়েমেনের অবস্থান কখনো টলমল করেনি, বরং সবসময়ই দৃঢ় ছিল এবং থাকবে। এই গণজমায়েতগুলো ফিলিস্তিনিদের প্রতি আরব ও মুসলিম বিশ্বের মানুষের ধর্মীয়, মানবিক ও নৈতিক দায়িত্বের ওপর জোর দেয়। বিক্ষোভকারীরা মনে করিয়ে দেয়, সময়ের সাথে সাথে এই দায়িত্বগুলো ম্লান হয়ে যেতে পারে না। তারা ফিলিস্তিন ও এর পবিত্র স্থানগুলো রক্ষার জন্য বাস্তব পদক্ষেপ নেয়ার এবং নিজেদের সমস্ত সক্ষমতা কাজে লাগানোর আহ্বান জানায়। তাদের মতে, সবচেয়ে সহজলভ্য এবং প্রভাবশালী কাজগুলোর মধ্যে অন্যতম হলো ইসরায়েলি পণ্য বয়কট করা। একদিকে যখন লক্ষ লক্ষ মানুষ গাজার সমর্থনে রাস্তায়, অন্যদিকে ইয়েমেনের সামরিক বাহিনী কিন্তু চুপচাপ বসে নেই। মার্চ মাসে গাজা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে তাদের সামরিক অভিযান আরও জোরদার করেছে। বৃহস্পতিবার ইয়েমেনি সশস্ত্র বাহিনী YAF অধিকৃত ইয়াফার ইসরায়েলি বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তারা একে গাজা উপত্যকায় ইসরায়েলি শত্রুদের চালানো গণহত্যার বিরুদ্ধে জবাব বলে উল্লেখ করেছে। YAF মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই অভিযান সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর ফলে লক্ষ লক্ষ ইসরায়েলি বসতি স্থাপনকারীকে আশ্রয় কেন্দ্রে ছুটতে হয়েছে এবং প্রায় 1 ঘন্টার জন্য বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও কঠোর ভাষায় জানিয়েছে যে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার ওপর থেকে অবরোধ না সরানো পর্যন্ত তাদের সামরিক কার্যক্রম আরও তীব্র ও বিস্তৃত হবে। বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেয়া এবং লোহিত ও আরব সাগরে নৌ অবরোধ আরোপের মতো পদক্ষেপগুলো এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত চলতেই থাকবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইয়াহিয়া সারি। একদিকে মানবতাবোধের এক বিশাল ঢেউ, অন্যদিকে সামরিক শক্তির প্রদর্শন। ইয়েমেনের এই দ্বিমুখী পদক্ষেপ কি সত্যি গাজার মানুষের কষ্ট লাঘব করতে পারবে? আকাশের বুকে নতুন রাজা উঠছে, তার নাম জেটেনসি। এই যুদ্ধ বিমান এখন চীনের অহংকার, কিন্তু সত্যি বলতে 2 দশক আগেও এই অত্যাধুনিক ফাইটার জেট বানানো ছিল চীনের কাছে আকাশ কুসুমের মতো। 90-এর দশকের শুরুতে যখন চীনের বেশিরভাগ মানুষই দারিদ্র্য সীমার নিচে ধুঁকছিল, তখন এমন একটি উড়োজাহাজের স্বপ্ন দেখাটাও ছিল বিলাসিতা।
ভাবুন একবার, যেখানে নুন আনতে পান্তা ফুরোয় সেখানে শত্রুদের চোখ রাঙানি উপেক্ষা করে আকাশে ডানা মেলানোর মতো একটি শক্তি তৈরি করার কথা কতটা অবিশ্বাস্য ছিল। তবে হ্যাঁ, একজন মানুষ ছিলেন যিনি চীনের ভোল পাল্টে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। তিনি দেং জিয়াওপিং। আধুনিক চীনের রূপকার হিসেবে পরিচিত এই মানুষটি জে-10সির স্বপ্ন বোনা শুরু করেছিলেন। সেই বীজ আজ মহীরুহ হয়ে আকাশ শাসন করছে। কিন্তু এই উড়ন্ত দুর্গ তৈরি করার পথটা মোটেও মসৃণ ছিল না। দীর্ঘ আর বন্ধুর সেই পথ এতটাই কঠিন ছিল যে দেং জিয়াওপিং নিজে এই ফাইটারের পূর্ণরূপ দেখে যেতে পারেননি। প্রায় 2.5 দশক লেগেছিল চীনের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। এই যুদ্ধ বিমান শুধু আকাশেই ওড়ার জন্য তৈরি হয়নি, বরং ভূমি লক্ষ্যবস্তুতে আঘাত হানতেও সমান পারদর্শী এটি। 2018 সালে জে-10সি চীনের বিমান বাহিনীতে যুক্ত হয়। সম্প্রতি এই বিমান সরাসরি যুদ্ধে অংশ নেয়। ভারত আর পাকিস্তানের আকাশ সীমায় যে যুদ্ধ হয়েছিল, বিশেষজ্ঞরা বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় আকাশ যুদ্ধ আর দেখা যায়নি। এখানে একটা ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মোড় আছে। 1990-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতন হয় আর রাশিয়া তখন অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। এই সুযোগটা নেয় চীন। তারা মস্কোর কাছ থেকে অত্যাধুনিক কিছু সামরিক প্রযুক্তি কিনে নেয়, আর এই প্রযুক্তি জে-10সির সাফল্যের পেছনে একটি বিশাল ভূমিকা রাখে। আজ চীন এতটাই শক্তিশালী যে তারা নিজেরাই এই ধরনের যুদ্ধ বিমান বানাতে সক্ষম। সমরবিদরা তো এমন বলছে যে জে-10সিতে এখন প্রায় 100% চীনা প্রযুক্তি ব্যবহার করা হয়। পুরনো জে-7 যুদ্ধ বিমানগুলোকে সরিয়ে দেওয়ার জন্যই মূলত জে-10সি তৈরি করা হয়েছিল। সেই সময় চীন মহাকাশ শিল্পে প্রচুর টাকা ঢেলেছিল। শুধু তাই নয়, অন্য দেশের বিমানের নকশা নকল না করে বরং তাদের কাছ থেকে আসল কৌশলটা শেখার দিকে বেশি মনোযোগ দিয়েছিল বেইজিং। চীনের বাইরে শুধু তাদের বন্ধু রাষ্ট্র পাকিস্তানের কাছেই আছে এই জে-10সি, আর পাকিস্তান দাবি করছে তাদের বিমান সেদিন অন্তত 5টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এর মধ্যে 3টি ছিল ফ্রান্সের তৈরি রাফাল। ভাবুন তো একবার, এর আগে বিশ্বের অন্যতম সেরা এই যুদ্ধ বিমান কখনো আকাশ থেকে পড়েনি। যদিও ভারত সরাসরি এই কথা স্বীকার করেনি, তবে মার্কিন যুক্তরাষ্ট্র আর ফ্রান্সের কিছু কর্মকর্তা রাফাল হারানোর কথা নিশ্চিত করেছেন। রাফালকে ধরা হয় বিশ্বের 4.5 প্রজন্মের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান হিসেবে। আর এই প্রথম পশ্চিমাদের পরীক্ষিত একটি যুদ্ধ বিমানের বিরুদ্ধে জে-10সি এমন একটি অভাবনীয় জয় পেল। এটা নিঃসন্দেহে একটা বিশাল মাইলফলক। তবে এখানেই গল্পের শেষ নয়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন জে-10সি আর রাফালের তুলনা করাটা এখনই একটু তাড়াহুড়ো হয়ে যাবে, কারণ চীনা এই যুদ্ধ বিমানটা ঠিক কতটা শক্তিশালী সে বিষয়ে এখনো খুব বেশি তথ্য জানা যায়নি। হতে পারে ভারত তাদের রাফাল বিমানের ক্ষমতাকে একটু বেশি ভেবেছিল, অথবা চীনের বিমানটিকে আন্ডার এস্টিমেটেড করেছিল। আবার এমনও হতে পারে ভারতীয় পাইলটদের তেমন দক্ষতা ছিল না, কিংবা তাদের যুদ্ধের পরিকল্পনাতেই কোথাও ভুল ছিল। আসল কারণ যাই হোক না কেন, এই ঘটনা কিন্তু বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সামরিক শক্তির ভারসাম্যে একটা বড় পরিবর্তন আসছে। আকাশের নতুন রাজা হয়তো সত্যিই তার সিংহাসন পাকা করে ফেলেছে, কিন্তু এই রাজত্ব কতদিন টিকবে সেটাই এখন দেখার বিষয়। কারণ আকাশে আরো অনেক শক্তিশালী প্রতিপক্ষ ওঁঠ পেতে আছে, আর ক্ষমতার লড়াইয়ে শেষ কথা বলতে কেউই পারে না। হুথিদের পুরনো অস্ত্রেই থমকে গেল মার্কিন আধিপত্য। সহজ অস্ত্রে গড়ে ওঠা এক অদম্য প্রতিরক্ষা। একটা সময় ছিল যখন যুক্তরাষ্ট্রের নাম শুনলেই কাঁপত মধ্যপ্রাচ্য। যুদ্ধ বিমান উঠত, বোমা পড়ত, ভীতি ছড়াতো। আর এখন ইয়েমেনের আকাশে হুথিদের সামনে থমকে গেছে সেই বিশ্ব ক্ষমতার আধুনিক বাহিনী। হ্যাঁ, স্রেফ পুরনো প্রযুক্তির কিছু অস্ত্র আর অপ্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জোরেই মার্কিন F-35 এবং F-16 যুদ্ধ বিমানের গতি রুখে দিয়েছে হুথি যোদ্ধারা। প্রশ্ন একটাই, হুথিদের হাতে এমন কি আছে যা যুক্তরাষ্ট্রের হাতেও ছিল না? উত্তরটা অবাক করার মতো। হুথিদের নেই কোনো স্টেলথ প্রযুক্তি, নেই আধুনিক রাডার ব্যবস্থা, নেই কোনো সুপার কম্পিউটার।
আছে কিছু পুরনো মিসাইল, প্যাসিভ ইনফ্রারেড সেন্সর এবং দুর্ধর্ষ কৌশল। আর এই সরল প্রযুক্তির ভেতরেই লুকিয়ে আছে ভয়ঙ্কর এক টুইস্ট। যুক্তরাষ্ট্র যখন ইয়েমেনে বোমাবর্ষণে ব্যস্ত, তখন হুথিরা প্রস্তুত করছিল এক ভয়ঙ্কর ফাঁদ। তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সহজে সরানো যায় এবং শত্রুর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে গোপনে স্থাপন করা সম্ভব। মার্কিন সামরিক গোয়েন্দার চোখ এড়িয়ে এই ব্যবস্থাগুলো এমনভাবে সাজানো হয় যাতে কোনো পূর্বাভাস ছাড়াই যে কোনো মুহূর্তে বিমান হামলার সময় আঘাত হানতে পারে। এবং সেখানেই ধরা পড়ে F-35, হুথিদের প্যাসিভ ইনফ্রারেড সেন্সর, এমন এক প্রযুক্তি যা কোনো রেডিও সিগন্যাল ছাড়ে না। অর্থাৎ শত্রু বিমান বুঝতেই পারে না সে একটি লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে। যখন পাইলট বুঝতে পারে তখন ক্ষেপণাস্ত্র তার কাছাকাছি। হুথিদের এই প্রযুক্তি এতটাই নিখুঁত যে সূত্র বলছে একবার এক F-35 এবং কয়েকটি F-16 যুদ্ধ বিমান এতটাই ঘনিষ্ঠভাবে টার্গেট করা হয়েছিল যে সেগুলো ভূপাতিত হওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। যুক্তরাষ্ট্র তাই বাধ্য হয় তাদের অত্যাধুনিক বিমান দিয়ে অপারেশন চালাতে, তাও সফলতার নিশ্চয়তা ছাড়াই। অস্ত্রের চমক নয়, জয় হয়েছে কৌশলে। বিশেষজ্ঞরা বলছেন হুথিরা হয়তো ইরান থেকে পাওয়া সাকর সিরিজের ইনফ্রারেড হোমিং ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আবার কেউ কেউ বলছেন এটা হতে পারে পুরনো R-27 বা RH-3 ক্ষেপণাস্ত্রের জোড়া তালি দেয়া সংস্করণ। কিন্তু আসল গেম চেঞ্জার এসব ক্ষেপণাস্ত্র নয়, বরং তাদের পেছনে থাকা সেন্সর আর কৌশল। এইসব ক্ষেপণাস্ত্র উচ্চ গতির টার্গেট আঘাত করতে না পারলেও অতীতে বহুবার হুমকি হয়ে দাঁড়িয়েছে শত্রুর আধুনিক যুদ্ধ বিমানগুলির জন্য। তাদের ধীর গতি, নিচু উচ্চতায় উড়ে আসার কৌশল এবং হঠাৎ নীরবতা ভেদ করা বিস্ফোরণই মূলত তৈরি করেছে সেই আতঙ্ক। তবে প্রশ্ন থেকেই যায়, F-35 কি নিরাপদ? এই বিমানকে আধুনিক বিশ্বের শ্রেষ্ঠ প্রযুক্তির প্রতীক হিসেবে ধরা হয়, কিন্তু হুথিদের হাত থেকে সেটাও নিরাপদ নয় এমনটাই প্রমাণিত হল। কারণ ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট থাকা সত্ত্বেও এই বিমানের পাইলটরা প্যাসিভ সেন্সরের সামনে অসহায়। তাদের রাডার কাজ করে সক্রিয় সংকেতের ভিত্তিতে, কিন্তু হুথিদের প্যাসিভ সেন্সর কোনো সংকেত ছাড়ে না। সুতরাং যে ক্ষণিক পূর্বাভাসের ভিত্তিতে পাইলটরা এড়িয়ে চলার চেষ্টা করে তাও হারিয়ে যায়। আর এখানেই হুথিদের কৌশল নেয় বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রস্থল। এই যুদ্ধের ময়দানে জয় হয়েছে সাধারণের। হুথিদের হাতে নেই বিলিয়ন ডলারের বাজেট, নেই যুক্তরাষ্ট্রের মতো প্রযুক্তির পাহাড়, কিন্তু তাদের আছে প্রতিজ্ঞা আর আছে অভূতপূর্ব এক কৌশলগত পরিকল্পনা। হুথিরা আজ যেন প্রমাণ করেই ছেড়েছে যুদ্ধ শুধু টাকায় হয় না, প্রযুক্তির চেয়েও বড় কিছু হলো মাটি, মনোবল আর মুহূর্তের সঠিক ব্যবহার। তাদের সেই মুহূর্তটাই থামিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। বোমা নয়, কৌশলেই হুথিদের জয়। আর যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছে যুদ্ধবিরতিতে যেতে। এ যেন যুদ্ধের ময়দানে ইতিহাসের এক নতুন পৃষ্ঠা। ইয়েমেনের আকাশে গর্জে উঠল নতুন আতঙ্ক। F-35 এর জন্য হুমকি। ইসরায়েলের দিকে তাক করে আছে ইয়েমেনি বিদ্রোহীরা। একটা সময় ছিল যখন F-35 এর নাম শুনলেই শত্রুরা কাঁপত, কিন্তু আজ সেই গর্বিত স্টিলথ ফাইটার নিজেই খুঁজছে আশ্রয়, খুঁজছে নিরাপত্তা। আর সেই কাঁপন জাগানো হুমকির নাম আনসার আল্লাহ। ফোর্বসের রিপোর্ট বলছে মার্চ মাসে অপারেশন রাফ রাইডার নামের মার্কিন অভিযানে যুক্তরাষ্ট্রের F-16 আর অত্যাধুনিক F-35 বিমান সরাসরি গুলির মুখে পড়ে। আনসার আল্লাহর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই কাছে পৌঁছে গিয়েছিল যে ধ্বংসের সীমা ছুঁয়ে ফেলে মার্কিন গর্বের প্রতীক। F-35 যেন দৌড়েছে মৃত্যুর হাত থেকে পালাতে। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে উঠেছে মার্কিন প্রতিরক্ষা মহল, কেননা এই প্রথম আনসার আল্লাহর রাডার, মিসাইল আর সাহস একসাথে এতটা কার্যকরভাবে তৎপর হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানায় এই হামলার সময় 7টি MQ-9 রিপার ড্রোনও আকাশ থেকে নামিয়ে এনেছে ইয়েমেনি বাহিনী। এই ভয়ঙ্কর বাস্তবতা কেবল মার্কিন বাহিনীকেই নয়, ইসরায়েলকেও করেছে শঙ্কিত। কারণ যদি মার্কিন সুপার স্টিলথ F-35 এতটা কাছে গিয়ে বাঁচে, তবে ইসরায়েলের F-35I কি রক্ষা পাবে?
ফোর্বসের মতে এই হুমকি শুধু মার্কিন যুদ্ধ বিমানের জন্য নয়, ইসরায়েলের জন্যও সমানভাবে উদ্বেগজনক, বিশেষ করে যখন তারা আনসার আল্লাহর বিরুদ্ধে একের পর এক দূরপাল্লার হামলা চালিয়েছে তেল আবিবের কাছে সফল ড্রোন আক্রমণের প্রতিশোধ নিতে। এই ড্রোন হামলার পরপরই ইসরায়েল আক্রমণ শুরু করে, আর সেই জবাবে হোয়াইট হাউস থেকে ঘোষণা আসে যুদ্ধবিরতির। তাতে বোঝা যায় পরিস্থিতি কতটা জটিল হয়ে উঠেছে। এদিকে মার্কিন মেরিন কর্পসের F-35B এবং নৌবাহিনীর F-35C সুপার ক্যারিয়ার থেকে সরাসরি উৎক্ষেপণ করা যায়, কিন্তু ইসরায়েল তাদের F-35I বিমানগুলোকে উঠতে হয় 1000 মাইলের বেশি, মাঝপথে জ্বালানি ভরতে হয়, সময় ফুরিয়ে আসে, আর প্রতিপক্ষের রাডার ততক্ষণে মেপে ফেলে আকাশের সীমানা। এখন প্রশ্ন হলো, ইসরায়েল কি ঝুঁকি নিয়ে ইয়েমেনে আবার হামলা চালাবে? কারণ এখন আর এটা শুধু একটি বিমান ভূপাতিত হওয়ার গল্প নয়। যদি আনসার আল্লাহ সত্যি ইসরায়েলি F-35I গুলি করে ফেলে, তবে তারা পাবে এক ঐতিহাসিক বিজয়। একটি অপরাজেয় যুদ্ধ বিমান যদি ইয়েমেনি আকাশে ধ্বংস হয়, তাহলে তা হবে সামরিক ব্যর্থতার প্রতীক এবং আনসার আল্লাহর জন্য মহাকাব্যিক সাফল্য। এই বাস্তবতায় আগামী দিনগুলোতে ইসরায়েল হয়তো তাদের F-35 মিশনকে সীমিত করবে, ঝুঁকি এড়াতে বেছে নেবে কম সংঘাতের পথ। কারণ হঠাৎ করে আজ সেই যুদ্ধবিমান যার ছিল অদৃশ্য থাকার গর্ব, আজ সেই বিমানকেই দেখা যাচ্ছে সবার চোখে। আকাশে এখন আর একতরফা শাসন নেই, ইয়েমেনের আকাশ এখন আগুন ঝরায়, গর্ব ভেঙে চুরমার করে দেয়। F-35 এখন শুধু একটি বিমান নয়, এটি এক প্রশ্নবোধক চিহ্ন যা মার্কিন এবং ইসরায়েলি কৌশলের কেন্দ্রে ঝুলছে। আসন্ন দিনগুলোতে হয়তো আমরা দেখব কে কাকে পরাস্ত করে, কিন্তু এই মুহূর্তে আনসার আল্লাহ দেখিয়ে দিয়েছে তারা শুধু প্রতিরক্ষা নয়, সাহসেও এখন বিশ্ব শক্তির প্রতিদ্বন্দ্বী। ইসরায়েলের আকাশে ইয়েমেনের বাজ, আবারও ধরাশায়ী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইয়েমেনের লড়াকু যোদ্ধাদের একটি মাত্র ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত হানল তেল আবিবের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের হৃৎপিণ্ডে। ইসরায়েলের আকাশকে দুর্ভেদ্য রাখতে তৈরি করা থার্ড এবং অ্যারো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও এই হামলা রুখতে ব্যর্থ। মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল বিমানবন্দরের কর্মব্যস্ততা, বন্ধ করে দেওয়া হলো সব ফ্লাইট ওঠানামা। হামলার পরপরই হুঙ্কার ছাড়লেন প্রতিরোধ যোদ্ধাদের মুখপাত্র ইয়াহিয়া সারি, বেন গুরিয়ন আর নিরাপদ নয়। বিমানবন্দরের মুখপাত্রের ঘোষণা, হামলার কারণে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে স্থগিত করা হয়েছে ট্রেনের আনাগোনাও। পুলিশ সাধারণ মানুষকে ওই এলাকায় ভিড় করতে নিষেধ করেছে। বিমানবন্দরের কর্তারা জানালেন, ক্ষেপণাস্ত্রটি টার্মিনাল 3-এর কাছে একটি পার্কিং লটের পাশে রাস্তায় এসে পড়েছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে রাস্তার উপর ধ্বংসের স্পষ্ট চিত্র দেখা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাইরেনের তীক্ষ্ণ আওয়াজ শুনে যাত্রীরা দিক-বিদিক জ্ঞানশূন্য হয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছিলেন। ইসরায়েলের জরুরি পরিষেবা জানিয়েছে, এই হামলায় অন্তত 7 জন আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতঙ্কিত আরও 2 জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম সেই ভয়াবহ মুহূর্তের ভিডিওকে প্রকাশ করেছে, যেখানে ব্যালিস্টিক মিসাইলের সরাসরি আঘাতের চিত্র স্পষ্ট। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ভয়ঙ্কর বিস্ফোরণে এক বিশাল শক ওয়েভ তৈরি হয়, যা প্রায় 50 কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে। বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে অবস্থিত বেদ রিপকা ইনস্টিটিউট সহ বেশ কয়েকটি ভবনও ওই তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়েমেনের ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধারা এর আগেও বেশ কয়েকবার ইসরায়েলের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে। তবে এই প্রথম দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের এত কাছে আঘাত হানতে সক্ষম হলো তারা। প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে দাবি করেছেন, তারা অত্যাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে। তাদের দাবি, আমেরিকা ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই অভিযান গাজার নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং তাদের লড়াই করা ভাই বোনদের প্রতি তাদের সমর্থনের স্পষ্ট বার্তা। মুখপাত্র আরো বলেন, ইয়েমেন আমেরিকান আগ্রাসনের মুখেও শক্ত ও অবিচল থাকবে। গাজায় হামলা বন্ধ না হওয়া এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তারা ফিলিস্তিনিদের পাশে থাকবেন।
তবে এখানেই শেষ নয়, আরো ভয়ঙ্কর খবর অপেক্ষা করছে। গাজায় নিজেদের নৃশংস হামলা আরো বাড়াতে রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। শনিবার ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী ইতিমধ্যেই হাজার হাজার রিজার্ভ সেনাকে ডেকে পাঠানো হয়েছে। এই পদক্ষেপ গাজায় আরো বড় আকারের এবং রক্তক্ষয়ী সামরিক অভিযানের সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই বিপুল সংখ্যক রিজার্ভ সেনাকে সক্রিয় বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। এই সেনাদের সরাসরি গাজায় মোতায়েন করা হতে পারে অথবা লেবানন, পশ্চিম তীর ও সিরিয়ার মতো অন্য সীমান্তগুলোতেও পাঠানো হতে পারে, যাতে নিয়মিত সেনাদের গাজা আক্রমণে আরো বেশি মনোযোগ দিতে পারে। ইসরায়েলি সরকার 2025 সালকে যুদ্ধের বছর হিসেবে ঘোষণা করেছে এবং 4 লাখ রিজার্ভ সেনাকে ডেকে আনার পরিকল্পনা করছে। গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী সেনা ঘাটতির সম্মুখীন। বর্তমানে তাদের 10,000 সৈন্যের অভাব রয়েছে, যার মধ্যে 7,000 সৈন্য যুদ্ধ ইউনিটে রয়েছে। এ কারণে যুদ্ধের ক্ষয়ক্ষতি বাড়ার সাথে সাথে সেনাবাহিনীর কাজের মেয়াদও বাড়ানো হয়েছে এবং রিজার্ভের সংখ্যা কমেছে। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে তাদের জনবল সংকট গভীরে হয়েছে এবং এ কারণে তারা 10,000 সৈন্যের অভাব অনুভব করছে। চলমান যুদ্ধ এবং হারেদিনদের মধ্যে নিয়োগের সমস্যা ইসরায়েলি সেনাবাহিনীতে বড় প্রভাব ফেলেছে। এই পরিস্থিতিতে সেনাবাহিনী বাধ্যতামূলক সামরিক পরিষেবার মেয়াদ 4 মাস বাড়িয়েছে। সংবাদপত্র ইয়েদিয়ত জানিয়েছে এই বৃদ্ধি আনুষ্ঠানিকভাবে রিজার্ভ পরিষেবা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যাতে সৈন্যরা তাদের 3 বছরের সামরিক দায়িত্ব সম্পন্ন করতে পারেন। ইসরায়েলের এই বাড়ানো পরিষেবাটি কয়েক মাসের তীব্র যুদ্ধ এবং অনেক হতাহতের পর সেনাবাহিনীর শক্তি বজায় রাখার জন্য একটি অস্থায়ী সমাধান হিসেবে দেখা হচ্ছে। এই বাড়ানো মেয়াদ ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ বাহিনীর ওপর চাপ কমাতেও সাহায্য করে, যাদের অনেকেই দীর্ঘ সময় ধরে মোতায়েন হয়েছেন, ফলে আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। সেনাবাহিনী অতিরিক্তভাবে সৈন্যদের ঐতিহ্যবাহী ছুটি স্থগিত করেছে, যার ফলে তারা তাদের পূর্ণ মেয়াদ কোনো বাধা ছাড়া পালন করতে হবে। হারেদিন এবং ডানপন্থী বিরোধী দল নিয়োগের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে। বিশেষত হারেদিনদের মধ্যে নিয়োগের সমস্যা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। পূর্ববর্তী সরকার বাধ্যতামূলক চাকরির মেয়াদ 2 বছর 8 মাস থেকে 3 বছর বাড়ানোর আইন প্রণয়নের চেষ্টা করেছিল, কিন্তু চরম ডানপন্থী দলগুলো এর বিরোধিতা করে, যারা তাদের নির্বাচনী এলাকার জন্য সামরিক চাকরির ছাড় চেয়েছিল। এই সৈন্যদের ঘাটতি ইসরায়েলের বসতি স্থাপনকারীদের মধ্যে সামরিক বাধ্যবাধকতা নিয়ে বিভাজনকে সামনে এনেছে। গাজা যুদ্ধের সময়ে ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি আরও বৃদ্ধি পেয়েছে, কারণ যুদ্ধের পুনরায় শুরুর পর থেকে মানবীয় ক্ষতির পরিমাণ বেড়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলের গভীরে বিশেষ অভিযান চালানোর পাশাপাশি অতর্কিত হামলা এবং অভিযান পরিচালনা করে অনেক ইসরায়েলি সৈন্যকে হতাহত করেছে। যুদ্ধ যত এগিয়ে যাচ্ছে, ইসরায়েলি নেতৃত্ব ক্রমবর্ধমান চাপের মুখোমুখি হচ্ছে এবং গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ইসরায়েলের বিরোধী দলের প্রধান ইয়ার লাপিদ হারেদি বা অর্থোডক্স সম্প্রদায়ের ইসরায়েলি সেনাবাহিনীতে কাজ না করার সমালোচনা করে বলেছেন, শাসক গোষ্ঠীর মন্ত্রিসভা এই সম্প্রদায়ের ইচ্ছার প্রতি সমর্থন করে রিজার্ভ সৈন্যদের বোঝা আরও ভারী করছে। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও সরকারের সেনাবাহিনীতে কর্মীদের তীব্র ঘাটতির কথা স্বীকার করেছেন। বেনেট বলেন, এমন সময় কখনো আসেনি যখন ইসরায়েলি শাসন ব্যবস্থার এত পরিমাণ সামরিক বাহিনীর প্রয়োজন হয়েছিল। নাফতালির মতে ইসরায়েলি সেনাবাহিনীতে বর্তমানে 20,000 সৈন্যের অভাব রয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি সামরিক বাহিনী গত কয়েক মাসে নিয়মিত সৈন্য সংকটে ভুগছে। আলট্রা অর্থোডক্স ইহুদিদের সেনাবাহিনীতে না নেওয়া এবং রিজার্ভ সৈন্যদের 30 থেকে 40% ছুটি নেওয়ার কারণে এই সংকট আরও বেড়েছে। দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধে সৈন্যরাও ক্লান্ত হয়ে পড়েছে। গাজায় আল কাসামের স্নাইপার হামলা। গাজার উত্তরে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের স্নাইপাররা 4 ইসরায়েলি সৈন্যকে টার্গেট করেছে। এই হামলা ব্রেকিং দ্য সোর্ড নামের একটি অপারেশনের অংশ ছিল। আল কাসাম তাদের সামরিক মিডিয়ার মাধ্যমে এই হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এই ঘটনা ঘটেছে উত্তর গাজার বেইথানুন এলাকার আল আউদা স্ট্রিটে। আল কাসামের যোদ্ধারা স্থানীয়ভাবে তৈরি ঘোল নামের স্নাইপার রাইফেল ব্যবহার করে এই হামলা চালায়। ফুটেজে দেখা গেছে ইসরায়েলি সৈন্য ও অফিসারদের লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে। এছাড়াও ইসরায়েলি সামরিক যানবাহন ও সরঞ্জামের ওপর বর্মভেদী রকেট হামলার দৃশ্য রয়েছে। আল কাসাম ব্রিগেড জানিয়েছে এই হামলা তাদের পরিকল্পিত অপারেশনের অংশ ছিল। গত বৃহস্পতিবার এই হামলা চালানো হয় এবং এর ফলে কমপক্ষে 4 ইসরায়েলি সৈন্য এবং অফিসার নিহত বা আহত হয়েছে।
হামাসের মুখপাত্র আবু ওবাইদা বলেছেন, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করছে। তারা সঠিক সময় ও স্থান বেছে নিয়ে হামলা চালাচ্ছে। তিনি আরো বলেছেন, বেইত হানুন থেকে রাফাহ পর্যন্ত আমাদের যোদ্ধাদের বীরত্ব গর্বের বিষয়। এটি একটি সামরিক অলৌকিক ঘটনা এবং সমগ্র জাতির জন্য অনুপ্রেরণা। আবু ওবাইদা জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি যোদ্ধারা বিজয় অথবা মৃত্যু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। আল কাসাম ব্রিগেড ব্রেকিং দ্য সোর্ড নামে আরেকটি বড় অপারেশন চালায়। এই অপারেশনে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি গোয়েন্দা যানবাহন ট্যাঙ্ক বিধ্বংসী রকেট দিয়ে ধ্বংস করা হয়। যখন ইসরায়েলি সৈন্যরা উদ্ধার কাজে এগিয়ে আসে, তখন তাদের ওপর বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়। এছাড়া আল কাসাম ইসরায়েলের একটি সামরিক ক্যাম্পে 4টি আরপিজি রকেট এবং মর্টার হামলা চালায়। গাজা সিটির আল তুফা এলাকায় ইসরায়েলি সৈন্যদের যানবাহনেও হামলা চালানো হয়েছে, যার ভিডিও প্রকাশ করা হয়েছে। ঘোল স্নাইপার রাইফেলটির নামকরণ করা হয়েছে শহীদ ইঞ্জিনিয়ার আদনান আল ঘৌলের নামে, যাকে 2004 সালে ইসরায়েলি বাহিনী হত্যা করেছিল। ঘোল রাইফেলের ইতিহাস। এই রাইফেল প্রথম ব্যবহার শুরু হয় 2014 সালে, যখন ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ চালিয়েছিল কিন্তু ব্যর্থ হয়। এই অস্ত্রটি ফিলিস্তিনি প্রতিরোধের অস্ত্র উৎপাদন ক্ষমতার একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হয়। 2014 সালে আমেরিকার দ্য ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদন প্রকাশ করে। তাদের দাবি ছিল, ফিলিস্তিনিরা এই ধরনের অত্যাধুনিক রাইফেল তৈরি করার জ্ঞান বা দক্ষতা রাখে না। ডব্লিউপি বলেছিল যে ঘোল আসলে অস্ট্রিয়ার তৈরি স্টিয়ার HS-50 স্নাইপার রাইফেল, যা বাইরে থেকে কেনা হয়েছে। যদিও ঘোল রাইফেলটি স্টিয়ার HS-50 এর মতো দেখতে, কিন্তু আল কাসাম স্পষ্ট বলেছে যে এটি তাদের নিজস্ব তৈরি। ডব্লিউপি বা অন্য কোনো পশ্চিমা মিডিয়া এই রাইফেলটি যে ফিলিস্তিনিরা তৈরি করেনি তার কোনো শক্ত প্রমাণ দিতে পারেনি। বিশেষজ্ঞ চার্লস লিস্টার ডব্লিউপিকে বলেছিলেন, হামাসের দাবি মিথ্যা, এটি নিশ্চিতভাবে স্টিয়ার HS-50 রাইফেল। পশ্চিমা বিশ্লেষকরা দাবি করেছিলেন যে হামাস সম্ভবত কালোবাজার থেকে এই রাইফেল কিনেছে ফিলিস্তিনিদের প্রযুক্তিগত সক্ষমতাকে ছোট করে দেখানোর জন্য। কিন্তু আল কাসাম জোর দিয়ে বলেছে যে ঘোল রাইফেল সম্পূর্ণভাবে গাজায় স্থানীয়ভাবে তৈরি করা হয়েছে। এটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রযুক্তিগত উন্নয়নের একটি বড় উদাহরণ। পশ্চিমা মিডিয়ার দাবি সত্ত্বেও আল কাসামের এই সাফল্য তাদের অস্ত্র উৎপাদন ক্ষমতার প্রমাণ দেয়। 7 অক্টোবর 2023 থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর 849 জন সৈন্য নিহত হয়েছে। এর মধ্যে 412 জন সৈন্য গাজা ইসরায়েলের স্থল অভিযানের সময় মারা গেছে। হামাস বলছে তারা শক্তিশালী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। অন্ধকার যখন ঘনিয়ে আসে, আলো তখন নিজেদের ভাষায় কথা বলে, আর সেই ভাষা ছিল আগুনের, ছিল বারুদে। গাজা উপত্যকার উত্তর প্রান্তে বেইত হানুনে এক নিঃশব্দ ভোরে ইতিহাসের আরেকটি অধ্যায় রচিত হলো। হামাসের আল কাসাম ব্রিগেড ইসরায়েলি দখলদার বাহিনীর হৃদয়ে ঝাঁপিয়ে পড়ে এক আক্রমণের বর্ণময় কাব্য রচনা করল। হঠাৎ করে বাতাস ভারী হয়ে উঠেছিল। ব্রেকিং দ্য সর্ড নামে এক অভিযানে আল কাসাম যোদ্ধারা পূর্ব বেইত হানুনে আঘাত হানে, যেন যুদ্ধক্ষেত্রে বাজ পড়েছে। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ভূমি। একটি ইসরায়েলি স্টর্ম সামরিক জিপ, যে গাড়ির কাছে ছিল যুদ্ধের আত্মবিশ্বাস, মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে পড়ে একটি ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্রের স্পর্শে। আঘাতটি ছিল নিখুঁত। এর শব্দ ছিল না কেবল ধ্বংসের, বরং ছিল প্রতিরোধের প্রতিজ্ঞা। হামাস জানিয়েছে এই আক্রমণে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনীর আত্মবিশ্বাস তখন টালমাটাল। আহতদের উদ্ধারে যখন ছুটে আসে আরো সেনা, তখনই শুরু হয় দ্বিতীয় অধ্যায়। একটি টিভি 3 টাইপ বিস্ফোরক ডিভাইস দিয়ে সেই বাহিনীকে লক্ষ্য করে চালানো হয় মারণ আঘাত। এটা ছিল পরিকল্পনার অংশ। একে একে সব দরজা বন্ধ হয়ে যাচ্ছিল। আল কাসাম জানিয়েছে এই দ্বিতীয় হামলায় অনেক ইসরায়েলি সৈন্য নিহত ও আহত হয়েছে। তবে অভিযান এখানেই শেষ নয়, এক নতুন মোড়ের শুরু তখন। হামাস যোদ্ধারা আরো এগিয়ে গিয়ে 4টি আরপিজি এবং মর্টার শেল দিয়ে এক ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। তাণ্ডব যেন থামতেই চাইছিল না। গাজার আল তুফা পাড়ার কাছাকাছি গাড়িগুলোর ক্ষতিগ্রস্ত চিত্র প্রকাশ করেছে হামাসের সামরিক মিডিয়া। ধ্বংসস্তূপের ছায়ায় দাঁড়িয়েছিল এক বিজয়ের আলেখ্য। প্রতিটি ফুটেজ যেন চিৎকার করে বলছিল, আমরা এখনো আছি, আমরা এখনো প্রতিরোধ করি। এরপর লক্ষ্যবস্তু হয় আরো 2টি বড় সামরিক যান, একটি ম্যারকাভা ট্যাঙ্ক এবং একটি D9 বুলডোজার। এই দুটোই ইসরায়েলি সেনাবাহিনীর শক্তির প্রতীক।
জাবাল আল সুরানি এলাকায় এই যানগুলোতে চালানো হয় 105 মিমি ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাত। হামলার পর আগুন জ্বলে ওঠে, শক্তির প্রতীকগুলো মুহূর্তে রূপান্তরিত হয় ধ্বংসস্তূপে। হামাস জানিয়েছে এই হামলা দুটো যানকে সম্পূর্ণ অক্ষম করে দিয়েছে এবং এখানেই ফুটে ওঠে হামাসের কৌশলগত প্রজ্ঞা। একাধিক ধাপে সুনির্দিষ্ট সময় জ্ঞান ও পরিকল্পনার মাধ্যমে এই জটিল অভিযানটি পরিচালিত হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে 1 সৈন্য নিহত এবং আরও 4 জন গুরুতর আহত হয়েছে। টুইস্ট আসে এখানে, ঠিক যে স্থানে এই অ্যাম্বুশ, কয়েকদিন আগেই তা পরিদর্শন করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। এ যেন এক প্রতীকী জবাব। নেতাদের পদচিহ্নের পথেই হামাস ছড়িয়ে দিয়েছে বিস্ফোরক বার্তা। আল কাসাম এই হামলাকে বলেছে প্রতিরোধের সাফল্য। তারা বলেছে এই আক্রমণ প্রমাণ করেছে তাদের যোদ্ধারা এখন দখলদার বাহিনীর মুখোমুখি যুদ্ধে নামার ক্ষমতা রাখে। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, মনস্তত্ত্বেরও। প্রতিটি বিস্ফোরণ ছিল এক ধাক্কা ইসরায়েলি আত্মবিশ্বাসে, প্রতিটি আঘাত ছিল এক ধাক্কা তাদের কৌশলে। যুদ্ধের ময়দানে গর্জে উঠেছে এক দল সাহসী তরুণ, যারা জানে স্বাধীনতা ছিনিয়ে আনতে হলে কিছু অধ্যায় আগুন দিয়ে লিখতে হয়। তলোয়ার ভাঙার নামে এই অভিযান ছিল তাৎপর্যপূর্ণ। এই আক্রমণ কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলের আভিজাত প্রতিটি স্টর্ম গাড়ি, প্রতিটি ট্যাঙ্ক, প্রতিটি D9 বুলডোজার এখন জানে যুদ্ধের মাঠে এখন আর একতরফা দম্ভ চলে না। গাজার ধুলায় গড়াগড়ি খাচ্ছে ইসরায়েলি অস্ত্র, বাতাসে ভাসছে বার্তা, আমরা এখনো আছি। হামাস আবারও প্রমাণ করেছে প্রতিরোধের ভাষা হারিয়ে যায় না। তারা দেখিয়েছে যখন দখলদার আসে তখন প্রতিরোধ হয় অনিবার্য। এটি ছিল আল কাসামের এক সুসজ্জিত অভিযান, যেখানে বারুদের গন্ধেই লেখা হয়েছে গৌরবের ইতিহাস। বিদ্রোহের বিস্ফোরণ। গাজা যুদ্ধের বিরোধিতা করেছে IDF এলিট স্পাই ইউনিট। ইসরায়েলের এলিট গোয়েন্দা ইউনিট 8200 এর রিজার্ভ সদস্যরা গাজা যুদ্ধের কৌশল পরিবর্তনের জন্য বাড়তে থাকা আহ্বানে যোগ দিয়েছে। একটি প্রকাশ্য চিঠিতে গোয়েন্দা কর্মকর্তারা জিম্মিদের অবিলম্বে মুক্তি চেয়ে ইসরায়েলি সরকারকে তাদের ফিরিয়ে আনার বিষয়টি অগ্রাধিকার দেওয়ার অনুরোধ করেছেন, এমনকি যদি এর জন্য চলমান সামরিক অভিযান থামিয়ে দিতে হয়। চিঠিটি ইসরায়েলের রিজার্ভ বাহিনীর মধ্যে বাড়তে থাকা অসন্তোষের প্রতিফলন ঘটায়, বিশেষ করে এলিট ইউনিট 8200 এর বর্তমান এবং সাবেক সদস্যদের মধ্যে, যারা IDF এ তাদের প্রযুক্তিগত এবং গোয়েন্দা দক্ষতার জন্য পরিচিত। জরুরি হস্তক্ষেপের জন্য আমরা বিমান ক্রুদের তাদের দাবিতে সমর্থন করি, চিঠিতে বলা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম কানের প্রতিবেদনে জানানো হয় স্বাক্ষরকারীদের মধ্যে শত শত রিজার্ভ সৈন্য এবং সাবেক অফিসার ছিলেন। চিঠির বার্তাটি পরিষ্কার ছিল, আমরা বিশ্বাস করি যে ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থ এখন সংঘাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্বাক্ষরকারীরা জোর দিয়ে বলেন যুদ্ধ এখন জাতীয় নিরাপত্তার চেয়ে রাজনৈতিক এজেন্ডা পূরণের জন্য ব্যবহৃত হচ্ছে। এই চিঠিতে সক্রিয় ডিউটি বিমান বাহিনীর কর্মীদের সাম্প্রতিক প্রতিবেদনের প্রতিধ্বনি শোনা যায়, যারা জিম্মিদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবিও করেছেন, এমনকি যদি এর জন্য সামরিক খরচ বৃদ্ধি পায়। IDF এর ডাক্তার, নৌ কর্মকর্তা এবং অন্যান্য রিজার্ভ সৈন্যরাও একই ধরনের আবেদন করেছেন। এই চিঠিগুলি যুদ্ধের কৌশলগত দিক এবং নৈতিক প্রভাব নিয়ে ব্যাপক জনসাধারণের বিতর্ক সৃষ্টি করেছে, কারণ ইসরায়েলের সরকার এখনো ক্রমবর্ধমান অভ্যন্তরীণ প্রতিরোধের প্রতি আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। ইসরায়েলের একটি অপেক্ষাকৃত ছোট স্থায়ী সামরিক বাহিনী রয়েছে, তবে একটি বৃহত্তর রিজার্ভ কর্পস রয়েছে, যার উপর তারা দীর্ঘস্থায়ী সংঘাতের সময় নির্ভর করে। রিজার্ভের মধ্যে ক্রমবর্ধমান প্রতিবাদ আন্দোলন গাজায় একটি বর্ধিত অভিযান পরিচালনা করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে যে প্রায় 70% ইসরায়েলি জনসাধারণ অবশিষ্ট জিম্মিদের মুক্ত করার জন্য যুদ্ধের সমাপ্তি সমর্থন করে। তবুও প্রধানমন্ত্রী চিঠিগুলোর তাৎপর্য খাটো করে দেখার চেষ্টা করছেন। ইসরায়েলের রাজনৈতিক নেতারা যুদ্ধবিরতি আলোচনা পরিচালনাকারী মধ্যস্থতাকারীদের হতাশ করেছেন। দুটি চিঠি যুদ্ধ অব্যাহত রাখার সমালোচনা করলেও স্বাক্ষরকারীরা কাজ করতে অস্বীকৃতি জানায়নি। বৃহস্পতিবার প্রথম চিঠি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা চিঠিতে স্বাক্ষরকারী বিমান বাহিনীর
রিজার্ভ সদস্যদের বরখাস্ত করেছে এবং স্বাক্ষর বিশ্লেষণ করে দেখছে যে আরো কতজন এখনো সামরিক বাহিনীতে রয়েছেন। একজন আইডিএফ কর্মকর্তা বলেছেন যে বেশিরভাগ স্বাক্ষরকারী সক্রিয় রিজার্ভ সদস্য নন। একটা সময় ছিল যখন তুরস্কের অস্ত্র শস্ত্র বলতে বোঝাতো আমেরিকা আর ইউরোপের দয়া, কিন্তু এখন তুরস্কই হয়ে উঠেছে সামরিক শিল্পের এক মহাশক্তি, একটি দেশ যা নিজের হাতে নিজের ভাগ্য লিখছে। মাত্র এক দশক আগে যারা ছিল অস্ত্র আমদানিকারক, তারা এখন ড্রোন, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্রের রপ্তানিতে বিশ্বকে চমকে দিচ্ছে। 2024 সালে তুরস্কের অস্ত্র রপ্তানি $710 কোটি। এই সংখ্যাটি শুধু একটি রেকর্ড নয়, এটি একটি রাষ্ট্রের অসম্ভবকে সম্ভব করে তোলার মহাকাব্য। এক দশক আগে যারা মার্কিন ইউরোপীয় অস্ত্রের গলগ্রহ ছিল, আজ তারাই বিশ্বের 178টি দেশে বিক্রি করছে ড্রোন, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র। কিভাবে একটি দেশ ড্রোন সুপার পাওয়ার হয়ে উঠল? কি সেই মন্ত্র যা তুরস্ককে দিয়েছে ন্যাটোর ভেতরে থেকেও পশ্চিমাকে চ্যালেঞ্জ করার সাহস? আল জাজিরার বিশেষ প্রতিবেদনে রক্ত, ইস্পাত ও কূটনীতির মিশেলে তুরস্কের অস্ত্র বিপ্লব। অস্ত্র বাণিজ্যের গেম চেঞ্জার, মেড ইন তুর্কি। আমরা আর কারো মুখাপেক্ষী নই। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের এই ঘোষণা যেন পুরো বিশ্বকে চমকে দেওয়ার জন্য। 1974 সালে সাইপ্রাসে হস্তক্ষেপের পর যুক্তরাষ্ট্রের অস্ত্র নিষেধাজ্ঞা, 1990-এ জার্মানির শর্তযুক্ত ট্যাঙ্ক বিক্রি, 2020-এ S-400 কিনে আমেরিকার রাগ, এসবই তুরস্ককে শিখিয়েছে স্বনির্ভরতাই শেষ হাতিয়ার। 2000 থেকে 2024 স্থানীয় প্রতিরক্ষা শিল্পের বিনিয়োগ বেড়েছে 12 গুণ। 3000+ কোম্পানি, ড্রোন থেকে নিউক্লিয়ার টেকনোলজি পর্যন্ত প্রতিদিন তৈরি হচ্ছে যুদ্ধের নতুন ভাষা। 80% স্বনির্ভরতা। আজ তুরস্কের সামরিক চাহিদার 80% মেটায় দেশীয় উৎপাদন। 2023 সালে তুর্কি ড্রোন আকেনজি ইউক্রেনে রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম ধ্বংস করে ইতিহাস লিখেছে। পেন্টাগন পর্যন্ত স্বীকার করেছে তুরস্কের প্রযুক্তি ভূরাজনীতির নিয়ম বদলে দিচ্ছে। ড্রোন সাম্রাজ্য। আকাশযানের দখলে বাইরাক্তার TB2 এই একটি নামই তুরস্ককে এনে দিয়েছে বিশ্বের 60% ড্রোন বাজার। ইউক্রেন রাশিয়া যুদ্ধে এই ড্রোনের সাফল্য দেখে ন্যাটো সদস্য পোল্যান্ড পর্যন্ত কিনেছে 24টি ইউনিট, কিন্তু TB2 তো শুরুই কেবল। আকেনজি বিশ্বের প্রথম সশস্ত্র ড্রোন জেট, যা F-16 এর চেয়ে সস্তা কিন্তু সমান ক্ষমতাশালী। কিজিলেলমা স্টেলথ টেকনোলজি সমৃদ্ধ, পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের সমকক্ষ রাশিয়ার Su-57-কে চ্যালেঞ্জ করার লক্ষ্য। আলপাগু AI চালিত কামিকাজে ড্রোন, যা শত্রুর রাডার ফাঁকি দিয়ে ধ্বংসযজ্ঞ চালায়। ডেটাশপ 2022 থেকে 2024 পর্যন্ত তুরস্ক 31টি দেশে 500+ ড্রোন বিক্রি করেছে। এর মধ্যে UAE এর সাথে $3 বিলিয়ন ডিল, সৌদি আরবের সাথে $1.5 বিলিয়ন চুক্তি। মরণাস্ত্রের খেলা, জমিন থেকে সমুদ্র পর্যন্ত আলতাই ট্যাঙ্ক। জার্মানির লেপার্ড 2-কে টক্কর দিতেই তৈরি এই যন্ত্রমানবের গোলা বর্ষণ ক্ষমতা 4 কিলোমিটার। পাকিস্তান ইতোমধ্যে কিনেছে 100টি ইউনিট। TCG আনাদোলু বিশ্বের প্রথম ড্রোন ক্যারিয়ার জাহাজ। এটি শুধু যুদ্ধ জাহাজ নয়, উভচর আক্রমণের মোবাইল কমান্ড সেন্টার। ভূ রাজনৈতিক ঝড়, তুরস্কের অস্ত্র এখন আফ্রিকার গেরিলা যোদ্ধা থেকে ইউক্রেনের সেনাবাহিনী, সবার হাতে। কিন্তু এরদোয়ানের এই শক্তি কি ন্যাটো জোটে ফাটল ধরাচ্ছে? ইউরোপের অনেক দেশ এখন তুরস্কের ড্রোন কিনে রাশিয়াকে রুখতে চাইছে। অর্থনীতি বনাম কূটনীতি, রপ্তানির পেছনের খেলা। তুরস্কের অস্ত্র বিক্রি শুধু ব্যবসা নয়, এটি ভূ রাজনীতির হাতিয়ার। পাকিস্তান তুরস্ক জোট, যে F-17 থান্ডার যুদ্ধ বিমানের যৌথ উৎপাদন, চীনকে বাইপাস করে এশিয়ায় তুরস্কের প্রবেশ। কাতার তুরস্ক মিলিটারি অ্যালায়েন্স, দোহা কিনেছে অত্যাধুনিক ড্রোন, বিনিময়ে তুরস্ক পেয়েছে কাতারের $10 বিলিয়ন বিনিয়োগ। গ্রিস বনাম তুরস্ক, এজিয়ান সাগরে গ্রিসের বিরুদ্ধে সাইপ্রাসকে অস্ত্র বিক্রি, এটি শুধু লাভের প্রতীক নয়, প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল। 2028 সালের মিশন $1000 কোটি। তুরস্কের লক্ষ্য শুধু বাজার দখল নয়, প্রযুক্তিতে বিশ্ব নেতৃত্ব। TF কান যুদ্ধ বিমান, পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট, যা F-35 এর বিকল্প। আল্টগান হাইপারসনিক মিসাইল, ম্যাক 10 গতিতে আঘাত হানার ক্ষমতা। মিলজাম প্রজেক্ট, 2027 নাগাদ 10টি সাবমেরিন বানানোর পরিকল্পনা, যা ভূমধ্যসাগরে তুরস্কের আধিপত্য বাড়াবে।
তুরস্কের উত্থান পশ্চিমা অস্ত্র শিল্পের জন্য হুমকি। তারা প্রমাণ করেছে স্বল্প খরচে হাইটেক অস্ত্র বানানো সম্ভব। এরদোয়ানের নব্য উসমানিয়া স্বপ্ন বাস্তবায়নের হাতিয়ার এই অস্ত্র শিল্প। তুরস্কের এই অস্ত্র বিপ্লব শুধু অর্থনীতির গল্প নয়, এটি একটি রাষ্ট্রের আত্মপ্রতিষ্ঠার লড়াই। ড্রোনের পাখায় ভর করে ইস্তাম্বুল থেকে আঙ্কারা পর্যন্ত ছড়িয়ে পড়া এই সামরিক শক্তি এখন ন্যাটোর ভেতর থেকেই তৈরি করছে প্যারালাল পাওয়ার। বন্ধুত্বের বাঁধন নাকি রণহুঙ্কার? বিশ্বের ভূ রাজনৈতিক মঞ্চে ফের একবার ক্ষমতার সমীকরণ বদলের ইঙ্গিত। ইউক্রেন যুদ্ধের আবহে যখন পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করছে, ঠিক তখনই মস্কোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বেইজিং। শুধু হাত বাড়ানোই নয়, রীতিমতো ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করল রুশ সেনাবাহিনীর সঙ্গে তাদের বাস্তব ভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের কথা। চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর মস্কো সফরের ঠিক পরেই এই ঘোষণা যেন আগুনে ঘি ঢালার শামিল। প্রশ্ন উঠছে, এই বাস্তব ভিত্তিক সহযোগিতার আড়ালে আসলে কি লুকিয়ে আছে? বন্ধুত্বের উষ্ণ আলিঙ্গন নাকি ভবিষ্যতের কোনো রণহুঙ্কারের পূর্বাভাস? দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবসের কুচকাওয়াজে সি জিনপিং এর উপস্থিতি মোটেও অপ্রত্যাশিত ছিল না। গত কয়েক বছর ধরেই মস্কো আর বেইজিং এর সম্পর্ক ক্রমশ গাঢ় হয়েছে। তবে ইউক্রেন যুদ্ধ যেন সেই বন্ধুত্বকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। পশ্চিমা দেশগুলোর রক্তচক্ষু উপেক্ষা করে চীন রাশিয়ার পাশে দাঁড়িয়েছে। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সমর্থন জুগিয়ে অভিযোগের তীরও হজম করতে হয়েছে বেইজিংকে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিনের কথায় যেন সেই প্রশ্নের উত্তর কিছুটা হলেও স্পষ্ট। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, চীনের সেনাবাহিনী রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত। শুধু তাই নয়, কৌশলগত পারস্পরিক আস্থা আরও গভীর করা, কৌশলগত যোগাযোগ জোরদার করা এবং ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণের মতো একাধিক বিষয়ে তারা একযোগে কাজ করবে। তাদের এই পদক্ষেপ নাকি নতুন যুগে চীন রাশিয়া সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের বিষয়বস্তুকে আরও সমৃদ্ধ করবে। শুধু তাই নয়, জিয়াং বিনের দাবি, এই সহযোগিতা বিশ্বের কৌশলগত স্থিতিশীলতা রক্ষা ও জোরদারেও নাকি সহায়ক হবে। তবে প্রশ্ন হলো, দুটি দেশের সেনাবাহিনীর মধ্যে এই বাস্তব ভিত্তিক সহযোগিতার আসল রূপ কে নেবে? যৌথ সামরিক মহড়া কি আরও বাড়বে? অত্যাধুনিক সমরাস্ত্রের প্রযুক্তি ভাগ করে নেওয়া হবে? নাকি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সরাসরি সামরিক সহায়তা দেবে চীন? যদিও বেইজিং সরাসরি সেই পথে হাঁটবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকে চীনের সমর্থন রাশিয়ার যুদ্ধযন্ত্রকে সচল রাখতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা বলাই বাহুল্য। সি জিনপিং এর মস্কো সফরের পর ভ্লাদিমির পুতিনের মন্তব্য তাৎপর্যপূর্ণ। তিনি সিকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করেছেন এবং চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে চীন রাশিয়ার সম্পর্ককে ইতিবাচক শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। শুধু তাই নয়, উভয় দেশ নাকি প্রভাবশালীদের জুলুমের বিরুদ্ধে একাট্টা হয়েছে। যদিও কারো নাম নেননি পুতিন, তবে এই প্রভাবশালী যে মার্কিন যুক্তরাষ্ট্র তা বুঝতে কারোরই অসুবিধা হওয়ার কথা নয়। আসলে চীন ও রাশিয়া উভয়েরই পশ্চিমাদের, বিশেষ করে আমেরিকার ওপর খর্ব করার একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য রয়েছে। ইউক্রেন যুদ্ধ সেই লক্ষ্য পূরণের একটি অপ্রত্যাশিত সুযোগ এনে দিয়েছে। রাশিয়া ও চীনের ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়ে পড়ায় বেইজিং এর কথা শুনতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতিতে চীন রাশিয়ার এই বন্ধুত্ব আসলে কতটা টেকসই তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। দুটি দেশ কি সত্যি একে অপরের স্বার্থ রক্ষা করবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে এই সমীকরণেও বদল আসবে? তবে আপাতত যা পরিস্থিতি, তাতে চীন রাশিয়ার এই মাখামাখি পশ্চিমা দেশগুলোর জন্য নিঃসন্দেহে উদ্বেগের কারণ। একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান আঁতাত। বিশ্ব যেন এক নতুন ঠান্ডা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এই বাস্তব ভিত্তিক সহযোগিতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা সময়ই বলবে। তবে এর ফলস্বরূপ বিশ্ব রাজনীতিতে যে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। অপেক্ষা এখন সেই পরিবর্তনের গতি প্রকৃতি দেখার।